আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ রায়হান আহমেদ, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস পার্ট 1 মেডিসিন। বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সাথে তিনটা জিনিস সম্পর্কযুক্ত। একটা হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট, আর হচ্ছে ভিটামিন ডি মেটাবলিজম। ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্লেজ এ কি রোল ইন রেগুলেশন অফ ক্যালসিয়াম ফসফেট হোমিওস্টেসিস অ্যান্ড ভিটামিন ডি মেটাবলিজম অ্যাজ শোন ইন ফিগার 26.62। কিন্তু ফিগার 26.62 তো এই চ্যাপ্টারের ফিগার না, কারণ এটা হচ্ছে এন্ডোক্রাইন হচ্ছে 20th চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের ফিগার হলে তো 20 পয়েন্ট সামথিং হইতো। এই ফিগার হচ্ছে রিউমেটোলজি চ্যাপ্টারের শেষের দিকের একটা ফিগার, যা হচ্ছে আমাদের পিডিএফ এর 1113 নম্বর পেজে আছে। ঠিক আছে। আপনারা যারা বই থেকে দেখছেন তাদের হচ্ছে 1054 নম্বর। সানলাইট আমাদের স্কিনে আসলো, স্কিনে আসার পর 7 ডিহাইড্রো কোলেস্টেরল ইউভিবি লাইটের মাধ্যমে, এই যে 7 ডিহাইড্রো কোলেস্টেরল ইউভিবি এর দ্বারা হচ্ছে ভিটামিন D3 তে কনভার্ট হয়, অর্থাৎ কোলিক্যালসিফেরলে কনভার্ট হইলো। কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না। ভিটামিন ডি অর্থাৎ কোলিক্যালসিফেরল লিভারে গেল, লিভারে একটা এনজাইম দ্বারা, যার নাম আপনাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, হচ্ছে ও 25 একটা হাইড্রোক্সিল গ্রুপ লাগার মাধ্যমে 25 হাইড্রোক্সি পলিক্যালসিফেরলে কনভার্ট হলে, অথবা 25 হাইড্রোক্সি ভিটামিন ডি। তারপর হচ্ছে ও কিডনিতে যাবে, কিডনিতে যাইয়া আর একটা এনজাইমের মাধ্যমে 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি তে কনভার্ট হবে। এটাই হচ্ছে ভিটামিন ডির একটিভ ফর্ম। এই একটিভ ফর্ম দুই জায়গায় কাজ করে, একটা হচ্ছে আমাদের গাটের উপরে কাজ করে, গাটের উপরে কাজ করে ও ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় এবং ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন বাড়ায়। ঠিক আছে। আর কাজ করে আমাদের বোনের উপর, তো বোনের উপর কাজ করেও বোন রিজর্পশন বাড়ায়। এখন আসেন আমরা এই ফিগারটা একটু উপরের দিকে যাই। ডান দিকে, ডান দিকে আমরা চারটা প্যারাথইরয়েড গ্ল্যান্ড দেখতে পাচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে। ওরা একদম ছোট ছোট চালের দানার মতো থাকে। এখন আমরা যদি একটা প্যারাথইরয়েড গ্ল্যান্ডকে বড় করে দেখি, আহ এই যে এরকম প্যারাথইরয়েড গ্ল্যান্ডের একটা চিফ সেল। তো এই যে চিফ সেল, এই চিফ সেলে হচ্ছে ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর থাকে। এই যে ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর, এই ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর সেন্স করতে পারে যে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়লো না কমলো। যদি ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যায় প্যারাথর্মন সিক্রেশন বাড়ায়, এবং ব্লাডে যদি ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তখনও প্যারাথর্মন সিক্রেশন ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কমিয়ে দেয়। তাহলে এই যে আমরা ইয়া থেকে চিফ সেল থেকে আমাদের প্যারাথর্মন রিলিজ হইলো, এই যে প্যারাথর্মন রিলিজ হয়ে প্যারাথর্মন আসলো, তারপর হচ্ছে প্যারাথর্মন বোনের উপর
তিন জায়গায় কাজ করবে। ও হচ্ছে বোনের উপরে কাজ করে আর হচ্ছে কিডনির উপরে কাজ করে। তো বোনের উপরে কাজ করে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াই দেয়, ফলে বোন রিজর্পশন বাড়ে। অস্টিওক্লাস্ট কি করে, বোন থেকে ক্যালসিয়াম ভেঙে এনে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। আর হচ্ছে প্যারাথর্মন কিডনির উপরে কাজ করে। কিডনির উপরে কাজ করে প্রক্সিমাল আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়। ঠিক অ্যাসেন্ডিং লুপ, ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়। এবং আহ, আমাদের যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আছে, যে জায়গাতে আমাদের ফসফেট রিঅ্যাবজর্পশন হয়, ওইখান থেকে ফসফেট রিঅ্যাবজর্পশন কমাই দেয়। তো প্যারাথর্মনের নেট এফেক্ট কি হলো কিডনির উপরে? ওর নেট ইফেক্ট হলো ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ানো, অর্থাৎ ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ানো, আর হচ্ছে ফসফেট এক্সক্রিশন বাড়ানো, অর্থাৎ ব্লাডে ফসফেট লেভেল কমানো। এছাড়া ক্যালসিয়াম কিডনির উপর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এই যে ও ভিটামিন ডি 25 হাইড্রোক্সি ভিটামিন ডি থেকে যে 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি হয়, এই যে এটাতে এখানেও ও প্রভাবিত করে। ঠিক আছে, এই জায়গাতেও ফাংশন আছে। তারপরে এখন চলেন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আপনারা যারা হচ্ছে পিডিএফ এ আছেন, আপনাদের হচ্ছে 7 to 6 নাম্বার পেজ, আর যারা হচ্ছে আপনার যাদের হাতে বই আছে তাদের হচ্ছে 675 নাম্বার পেজ। এই যে ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি যা এখানে আলোচনা করা আছে, আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। আমার বইয়ে যেরকম দাগানো আছে আপনারা আপনাদের বই সেরকম করে দাগিয়ে নেন। তাছাড়া আমার বইয়ে বিভিন্ন জায়গায় এসএ কিউ এবং এমসিকিউ লেখা আছে, ওই অংশগুলোতে আপনারা লিখে রাখেন। এই সব জায়গা থেকে হচ্ছে এমসিকিউ এবং এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তো এই যে 4 প্যারাথয়েড গ্ল্যান্ড থাকে গ্রেইন অফ রাইসের মতো। তারপর হচ্ছে চিফ সেল রেসপন্স ডিরেক্টলি টু ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ভায়া জিগ প্রোটিন কাপল রিসিপ্টর, এই যে আমরা সিএএসআর দেখলাম, তাই না, ক্যালসিয়ামের চিফ সেলের সারফেসে। আর যখন হচ্ছে ক্যালসিয়াম আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল ফল করে, তখন প্যারাথর্মল সেকশন মানে ওই যে নেগেটিভ ফিডব্যাক, আমরা সবকিছুই দেখছি। তারপরের টুকু দাগান, এই সবকিছুই আমরা আলোচনা করে ফেলছি এবং এই জায়গা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরের প্যারায় চলে আসেন। 99% ক্যালসিয়াম আমাদের বনে থাকে। ঠিক আছে, সব থেকে বেশি ক্যালসিয়াম কই থাকে, এটা একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে। আর এখন ধরেন ক্যালসিয়াম যে প্যারাথর্মোন সিক্রেশন যদি পালসেটাইল হয়, ঠিক আছে, পালসেটাইল হলে ধরেন একটা বিল্ডিং এর একটা ইট কেউ ভেঙে ফেলতেছে, আবার আরেকজন একটা নতুন ইট ওই জায়গাতে আরো সুন্দর প্লাস্টার করে লাগাই দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পালসেটাইল যদি প্যারাথর্মোন সিক্রেশন হয়, তাহলে এফেক্টটা হয় এরকম যে অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটির কারণে যে বোন রিজর্পশন হয়, ওই জায়গাতে আবার অস্টিওব্লাস্ট যাই ওটা মেরামত করে ফেলে। তো বোন আরো বেশি নেট বোন গেইন হয় এবং বোন আরো বেশি শক্তিশালী হয়। কিন্তু যদি প্যারাথর্মন কন্টিনিউয়াসলি বেশি থাকে, মানে সবসময় প্যারাথর্মন বেশি আছে, অর্থাৎ সবসময় ওয়াল ভাঙতেছে, অস্টিওব্লাস্ট আর ওই ওয়াল রিপেয়ার করার টাইম পাচ্ছে না, তাহলে কি হবে? দেয়াল ভেঙে যাবে না? তো এরকমই আমাদের বোন লস হবে, তখন ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়তে থাকবে এবং আমাদের যে মানে বোন লস হবে। ঠিক আছে, এবং এই যে পালসেটাইল প্যারাথর্মন সিক্রেশন যে নেট বোন গেইন করে, এই এফেক্টটারে আমরা থেরাপিউটিক্যালি এক্সপ্লয়েট করতে পারি। যেমন আমাদের অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের সময় টেরিপ্রাইটাইড নামে একটা ড্রাগ আছে, এই ড্রাগের মাধ্যমে আমরা এটা এক্সপ্লয়েট করি। মানে এই ড্রাগের থেরাপিউটিক এফেক্টটাই হচ্ছে এই যে মেকানিজমের মাধ্যমে কার্যকর হয়। এছাড়া প্যারাথয়রয়েড গ্ল্যান্ড ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড টু আয়োনাইজড ক্যালসিয়াম, অর্থাৎ আমাদের ব্লাডে যে ক্যালসিয়াম আছে, এই যে দেখেন তার 50% থাকে বাউন্ড অবস্থায়। ঠিক আছে, 50% থাকে বাউন্ড অবস্থায়, যেমন সাইট্রেট ফসফেট এবং অ্যালবুমিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে। আর যে 50% আয়োনাইজড থাকে, এই 50%ই আসলে ক্যালসিয়ামের সমস্ত ফাংশনের জন্য এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে ফিডব্যাক দেয়, এই ফিডব্যাকের জন্য রেসপন্সিবল। এখন যেহেতু ক্যালসিয়াম অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে, তাই যদি অ্যালবুমিন লেভেল কোনো কারণে কমে যায়, তাহলে টোটাল ক্যালসিয়াম কমে যাবে। ঠিক আছে, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়াম কমবে না। অর্থাৎ অ্যালবুমিন লেভেল কমলে আপনার টোটাল ক্যালসিয়াম লেভেল আপনি কম পাবেন, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল যেহেতু কমবে না, তাহলে ক্যালসিয়ামের মানে হাইপোক্যালসিয়ামের আমরা সাইন সিমটমস পাবো না। আর যেহেতু অ্যালবুমিন লেভেল কমে গেলে আমরা মানে আমাদের যে ক্যালসিয়াম পাবো, ওই ক্যালসিয়াম আসলে বডির যে ক্যালসিয়াম তার থেকে কম দেখাচ্ছে, তখন আমাদের ক্যালসিয়াম লেভেল
কারেক্ট করতে হবে। ঠিক আছে, ধরেন আমাদের নর্মাল যদি 40 গ্রাম/লিটারের নিচে অ্যালবুমিন লেভেল চলে আসে, তখন আমাদের 1 গ্রাম/লিটার অ্যালবুমিন কমার জন্য যদি আমরা মিলিমোলে হিসাব করি তাহলে 0.02 মিলিমোল/লিটার, অথবা যদি মিলিগ্রাম হিসাব করি তো 0.08 মিলিগ্রাম/ডেসিলিটার ক্যালসিয়াম, যে ক্যালসিয়াম লেভেল আমরা পেয়েছি তার সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তারপর আসেন একটা ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন আমাদের প্যারাফলিকুলার সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে, অর্থাৎ ক্যালসিটোনিন কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে না, ও থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে। এবং হিউম্যান বডিতে ক্যালসিটোনিনের তেমন কোনো রোল নাই। ঠিক আছে, ও শুধুমাত্র একটা রোল আছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েডে টিউমার মার্কার হিসেবে। পরের পেজে আসেন 676 নাম্বার বক্স 20.30। হরমোন এক্সেস, আপনারা বুঝতেই পারতেছেন প্রাইমারি সমস্যা হলো গ্ল্যান্ডের সমস্যা, আর সেকেন্ডারি হচ্ছে যদি কোনো কারণে অন্য কোনো কারণে হাইপোক্যালসিমিয়া হয়েছে, হাইপোক্যালসিমিয়া হওয়ার কারণে বেশি বেশি প্যারাথর্মোন সিক্রেশন হচ্ছে ওই হাইপোক্যালসিমিয়ারে কম্পেনসেট করার জন্য। তো আমরা যখন সিকেডি হবে তখন কি হবে, ও হচ্ছে কিডনি কি কাজ করে, কাজ ছিল প্যারাথর্মোন রিঅ্যাবজর্পশন করা, ও ঠিকমতো রিঅ্যাবজর্পশন করতে পারবে না। আর ওদিকে হচ্ছে কিডনির আরেকটা কাজ ছিল ভিটামিন ডি অ্যাক্টিভ করা, তাই না? তো ভিটামিন ডি ওর ঠিকমতো অ্যাক্টিভও করতে পারতেছে না, তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও দেখা যাচ্ছে। সুতরাং আমরা সিকেডিতে প্যারাথর্মন সিকেডিতে আমরা যেহেতু ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে, এজন্য প্যারাথর্মন সিক্রেশন বাড়তেছে। তারপর হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশনে ক্যালসিয়াম অ্যাবজর্পশনই হচ্ছে না, অর্থাৎ ক্যালসিয়াম লেভেল কম থাকার কারণে প্যারাথর্মন বাড়তেছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতেও একই কারণে বাড়তেছে। এছাড়া হরমোন ডেফিসিয়েন্সি, হরমোন ডেফিসিয়েন্সি টা আপনারা পড়লেই বুঝতে পারবেন। হরমোন হাইপার সেন্সিটিভিটি, এখানে আপনারা একটু নামটা দেখেন, অটোসোমাল ডোমিনেন্ট, অর্থাৎ বুঝতে পারতেছেন একটা ডিজিজ যেটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট। হাইপার ক্যালসিউরিক মানে কি, প্রস্রাবের সাথে বেশি বেশি ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। হাইপোক্যালসিমিয়া, তাই না? হাইপোক্যালসিমিয়া মানে হচ্ছে, মানে মিয়া মানে হচ্ছে যে ব্লাডের ক্যালসিয়াম কম আছে। তো নামে এতটুকু বুঝতে পারতেছেন। তো হাইপার সেন্সিটিভিটি মানে হচ্ছে যে ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর আমরা যেটা চিপ সেলের গায়ে দেখছি, ও হচ্ছে হাইপার সেন্সিটিভ হয়ে যায়। মানে অল্প ক্যালসিয়াম থাকলেও ও মনে করে যে না, বডিতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে, প্যারাথর্মন সিক্রেশন করার দরকার নাই। ঠিক আছে, এই জন্য বডিতে ক্যালসিয়াম লেভেল কমে যায়। আবার ওই যে কিডনি টিবিউলও ওই যে সিএসআর একই ধরনের একটা রিসিপ্টর থাকে, ও অল্প ক্যালসিয়ামেই হচ্ছে সেন্সিটিভ থাকে। সুতরাং বেশি বেশি ক্যালসিয়াম প্রস্রাব থেকে বের হয়ে যায়, অর্থাৎ হাইপার ক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া, এটাই হচ্ছে হরমোন হাইপার সেন্সিটিভিটি। হরমোন রেজিস্ট্যান্সের দুইটা ডিজিজ আছে, সিওডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আর ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। আহ এই ডিজিজ, এই ডিজিজ আমরা পরবর্তীতে টেক্সটে আরো আলোচনা করব। এছাড়া হচ্ছে নন ফাংশনিং প্যারাথাইরয়েড টিউমার থাকতে পারে। তারপরে আসেন আমরা বক্স 20.32। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বক্স এবং এক্সাম নাইট টপিক, পরীক্ষার আগের দিন পড়ার মতো বক্স। ঠিক আছে, এখন হাইপার ক্যালসিমিয়া একটা থাকতে পারে নর্মাল অর এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন লেভেলের সাথে, অথবা লো প্যারাথাইরয়েড হরমোন লেভেলের সাথে। তো নর্মাল বা এলিভেটেড প্যারাথাইরয়েড লেভেলের সাথে কখন থাকবে, প্রাইমারি অর টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখানে দেখেন প্রাইমারি সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের কথা কিন্তু বলা হয় নাই। প্রাইমারিতে হইতে পারে অথবা টার্সিয়ারিতে হইতে পারে। সেকেন্ডারিতে কি হয়, হাইপোক্যালসিমিয়া থাকে, এই জন্য প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়ে। ঠিক আছে, নট হাইপার ক্যালসিমিয়া, এই জন্য এই জায়গাতে সেকেন্ডারির কথা বলা হয় নাই। আর টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, ধরেন একটা পেশেন্টের সিকেডি আছে, তো ও তো পারসিস্টেন্টলি ক্যালসিয়াম লেভেল লো, তো তখন বারবার হচ্ছে প্যারাথাইরয়েড ফিডব্যাক পাচ্ছে যে ক্যালসিয়াম লেভেল লো আছে, তো ও হচ্ছে হরমোন মানে প্যারাথর্মোন সিক্রেশন বাড়াইতেই থাকে, তাই না? প্যারাথর্মোন লেভেল সবসময় বেশি থাকে। তো একটা সময় আহ ও আর এই যে ক্যালসিয়ামের ফিডব্যাক মেকানিজমের ধার ধারে না, ও অটোনোমাস হয়ে যায়, তখন ও ক্যালসিয়াম লেভেল যাই থাকুক ইচ্ছা মতো প্যারাথর্মোন সিক্রেশন করতে থাকে। এটাই হচ্ছে টাইসিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে হচ্ছে অটোনোমাস ইয়া প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর কি। ঠিক আছে, স্যার মানে ক্যালসিয়াম সেকেন্ডারিটা কম নাই থাকুক কেন, বেশি যদি থাকুক। আরেকবার একটু বলতেন। হ্যালো, স্যার সেকেন্ডারিটা নেই কেন, যদি আরেকবার একটু বলতেন। সেকেন্ডারিটা নেই কারণ হচ্ছে যে সেকেন্ডারি মানে কি অন্য কোথাও সমস্যা, তাই না? তো অন্য কোথাও সমস্যা এই জন্য তো, মানে হাইপোক্যালসিমিয়া থাকার কারণে
আমি আপনাকে একটু মানে প্রথম দিকে চলে আসেন, আমরা আগের বক্সে চলে যাই। দেখেন এই জায়গাতে সবগুলাতে কি হাইপোক্যালসিমিয়া আছে, এই জন্য হচ্ছে প্যারাথরমোন লেভেল বাড়তেছে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তো এই জায়গাতে আমরা বক্সে পড়তেছি কি, হাইপার ক্যালসিমিয়া পড়তেছি না? তো সেকেন্ডারিতে তো হাইপার ক্যালসিমিয়া থাকবে না, হাইপোক্যালসিমিয়া, এই জন্য ফিডব্যাক হিসেবে প্যারাথরমোন বেশি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। আর লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে এই বক্সটা কিন্তু হাইপার ক্যালসিমিয়ার বক্স, ঠিক আছে? সেকেন্ডারিতে প্যারা হাইপোক্যালসিমিয়া থাকার কারণে প্যারাথরমোন লেভেল বেশি থাকে। কিন্তু এটাই। আর হচ্ছে লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজম, লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজমে হয় লিথিয়াম হচ্ছে সিএসআর এর, মানে আমাদের যে ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর, এর থ্রেশহোল্ড বাড়াই দেয়। ঠিক আছে? অর্থাৎ যে পরিমাণে ক্যালসিয়াম থাকলে সিএসআর সেন্স করতে পারতো যে যথেষ্ট ক্যালসিয়াম আছে, ওর থেকে বেশি ক্যালসিয়াম লাগে। ওর থেকে ক্যালসিয়াম লেভেল আরো বেশি লাগে হচ্ছে ওর বুঝতে, যে না আমার বডি ক্যালসিয়াম নর্মাল আছে। সুতরাং প্যারাথরমোন সিক্রেশন বেশি থাকে। তারপর হচ্ছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসিমিয়া, এটা হচ্ছে আমরা পরে পড়বো টেক্সটে। এছাড়া হচ্ছে লো প্যারাথরমোন লেভেল, লো প্যারাথরমোন লেভেলের সাথে ম্যালিগনেন্সি। এই জায়গাতে কি কি ম্যালিগনেন্সিতে হয় এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো লাং এর পাশে লিখে রাখেন যে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে? আমি যেবার এফসিপিএস পরীক্ষা দিয়েছি ওইবারই এটা আসছিল, যে লাংসে আবার লেখা থাকে স্কোয়ামাস সেল স্মল সেল। তো স্কোয়ামাস সেল কার্সিনোমাতে মেনলি হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হয়। হাইপার ক্যালসিমিয়ার হওয়ার কারণ হচ্ছে আহ, এই জায়গাতে প্যারাথরমোন, যেহেতু হাইপার ক্যালসিমিয়া, এই জন্য প্যারাথরমোন লেভেল লো থাকে। ঠিক আছে? কারণ ব্লান্ডের ফিডব্যাকের কারণে প্যারাথরমোন লেভেল লো থাকে। হাইপার ক্যালসিমিয়া হওয়ার মানে এই যে লাং, ব্রেস্ট, এসব ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া হওয়ার কারণ হচ্ছে আপনার এইসব টিউমার থেকে একটা প্যারাথরমোন লাইক পেপটাইড একটা হরমোন আসে, মানে ওরাই নিজে থেকে নিজে নিজে প্যারাথরমোন লাইক পেপটাইড সিক্রেট করে, যার কারণে হাইপার ক্যালসিমিয়া হয়। এছাড়াতে মায়োলোমাতে যেহেতু বোন ডিস্ট্রাকশন হয়, ওই জায়গাতে অস্টিওলাইটিক হয়, ওইখান থেকে ক্যালসিয়াম লেভেল বাড়ে। ঠিক আছে? লিম্ফোমাতে যে ইয়া থাকে, গ্রানুল ইয়া থাকে, ওই লিম্ফোমা থেকে আপনার ওয়ান আলফা হাইড্রোক্সিলেজ নামক একটা এনজাইম থাকে। তো ভিটামিন ডি, ওই ওয়ান আলফা হাইড্রোক্সিলেজ হচ্ছে ভিটামিন ডি রে বেশি বেশি অ্যাক্টিভেট করতে থাকে। ঠিক আছে? তো ভিটামিন ডি যেহেতু বেশি থেকে বেশি অ্যাক্টিভেট হয়, এই জন্য হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হয়। তারপর এলিভেটেড 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি। ভিটামিন ডি বাড়ার কি কারণ থাকে? একটা ইনটক্সিকেশন হতে পারে, যে আপনার ইচ্ছে মতো সারা বছর ভিটামিন ডি খাচ্ছেন, অথবা সার্কয়েডোসিস হতে পারে। সার্কয়েডোসিসে কি হয়? গ্রানুলোমা হয়। সার্কয়েডোসিস, টিবি, এইচআইভি অ্যাসোসিয়েটেড গ্রানুলোমা হতে পারে। অর্থাৎ যত রকমের গ্রানুলোমা আছে, সব ধরনের গ্রানুলোমাতে ওয়ান আলফা হাইড্রোক্সিলেজ থাকে, যে হচ্ছে ভিটামিন ডি রে অ্যাক্টিভ করে। ভিটামিন ডি যেহেতু বেশি বেশি থাকে, এই জন্য হচ্ছে ও ক্যালসিয়াম বাড়াই ফেলায়। থাইরোটক্সিকোসিসে হচ্ছে আপনার বোন টার্ন ওভার অনেক বাড়ে। ঠিক আছে? ওটা তো মানে মেটাবলিজম অনেক বাড়ে না থাইরোটক্সিকোসিসে, এই জন্য বোন টার্ন ওভার বাড়ে। বোন টার্ন ওভার বাড়ার কারণে হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হয়। প্যাজেজ ডিজিজ উইথ ইমোবিলাইজেশন, যখন একটা প্যাজেজ ডিজিজেও বোন টার্ন ওভার বাড়ে, কিন্তু যখন একটা পেশেন্ট মোবাইল থাকে, তখন সমস্যা হয় না, তখন ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে। ইমোবিলাইজেশন হলে মেকানিক্যাল স্ট্রেস কমে যায়, বোনের উপর মেকানিক্যাল স্ট্রেস কমে যাওয়ার কারণে প্যাজেজ ডিজিজে হাইপার ক্যালসিমিয়া হইতে পারে। মিল্ক অ্যালকালি সিনড্রোম, মিল্ক মানে হচ্ছে যদি আপনার অনেক বেশি ক্যালসিয়াম কোনো কারণে ইনজেকশন করেন, আবার যদি হচ্ছে আপনার ধরেন অ্যান্টাসিড জাতীয় ইয়া খাইলেন, তো আপনার হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হইলো। মিল্ক অ্যালকালি সিনড্রোমে তিনটা জিনিস থাকে: মেটাবলিক অ্যালকালোসিস, হাইপার ক্যালসিমিয়া এবং রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে। তারপর থায়াজাইড ডিউরিটিক্স, থায়াজাইড ডিউরিটিক্স হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলের উপর কাজ করে, এবং ও হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়। গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সিতে প্রায় 3-4টা মেকানিজম আছে। এই জায়গাতে আপনার মেনলি বোন টার্নওভার বেশি হয়, বা অন্য ইয়ার কারণে হচ্ছে ক্যালসিয়াম লেভেল বাড়ে, অস্টিওপোরোসিস করে। এই আর কি। এখন আসলে আমি এগুলো সবগুলোর ব্যাখ্যা বলতেছি, ব্যাখ্যা আপনাদের মনে রাখতে পারলে রাখবেন, না রাখতে পারলে না রাখবেন, এগুলো আপনাদের জানার দরকার নেই, আপনাদের এই শখটা মনে রাখার দরকার। আমি এগুলো জাস্ট বলতেছি যাতে আপনাদের মানে বেশি বেশি মনে থাকে। ঠিক আছে? কিন্তু ব্যাখ্যাগুলো মনে রাখতে গিয়ে আসলে সবকিছু কঠিন করার কোনো দরকার নাই। যাই হোক, এখন আমরা পাশে চলে আসি, এই পাশে চলে আসি।
এই যে লিথিয়াম মে কজ হাইপার প্যারাথাইরয়েডিজম বাই রিডিউসিং সেন্সিটিভিটি অফ ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর, অর্থাৎ ক্যালসিয়াম সেন্সিটিং রিসিপ্টর সেন্সিটিভিটি কমাই দেয়, এজন্য হাইপারক্যালসিমিয়া হয়। তারপর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, দেখবেন যে অনেকে জাস্ট বলে যে এই পলিউরিয়া, পলিডিপসিয়া, রেনাল কলিক, এগুলো আসলে আপনাদের মনে রাখতে কষ্ট হতে পারে, এই জন্য আমি জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি। পলিউরিয়া হওয়ার কারণ হচ্ছে আমাদের যে ডিস্টাল কালেক্টিং টিউবুলের উপর কি কাজ করে, এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন কাজ করে। তো অ্যান্টিডায়াবেটিক হরমোন যে রিসিপ্টরের উপর কাজ করে তার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 রিসিপ্টর, এগুলা সেল সারফেসে থাকে। তো ক্যালসিয়াম যখন বেশি থাকে, এই অ্যাকুয়াপোরিন 2 রিসিপ্টর গুলো হচ্ছে সেল সারফেস থেকে সেলের ভিতরে ঢুকে যায়, ইন্টারনালাইজেশন বেশি হয়, রিসিপ্টর গুলো ভিতরের দিকে থাকে, সেল সারফেসে না থাকার কারণে এডিএস বাইন্ড করতে পারে না। তো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস টাইপ একটা বিষয় হয়, এই জন্য পলিউরিয়া হয়। যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস এর কজেও দেখবেন হাইপারক্যালসিমিয়া আছে, ঠিক আছে? তো পলিউরিয়া হয়। এখন যদি আপনার প্রস্রাব বেশি হয়, পানির তৃষ্ণা তো বেশিই লাগবে, এই জন্য পলিডিপসিয়া হয়। আর যেহেতু ক্যালসিউরিয়া হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম বেশি বেশি কিডনি থেকে বের হচ্ছে, তাহলে কি হবে, যে ক্যালসিয়াম তো স্টোন ফর্মেশন করতে খুবই পছন্দ করে, তো স্টোন ফর্মেশন হবে, এইভাবে রেনাল কলিক হবে। এখন আর একটা জিনিস, ল্যাথার্জি, আপনার, আমি কয়েকটা সিমটম একসাথে বলে যাই। ল্যাথার্জি হয়, ডিপ্রেশন, ড্রাউজিনেস, ইম্পেয়ার্ড কগনিশন, ঠিক আছে? একটু মানে শেষে যাব তিনটা আর কি। এগুলো হওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম আমাদের সেল মেমব্রেন রে স্টেবিলাইজ করে, ঠিক আছে? এখন যদি ক্যালসিয়াম লেভেল বেশি থাকে, তো সেল মেমব্রেন একটু বেশি স্টেবিলাইজ থাকে, ঠিক আছে? ও নিউরোমাসকুলার মানে নিউরাল ট্রান্সমিশন কমাই দেয়, নিউরাল ট্রান্সমিশন স্লো করে দেয়। তো নিউরাল ট্রান্সমিশন স্লো করে দিলে বুঝতেই পারতেছেন যে হচ্ছে লেথার্জি, ডিপ্রেশন, ড্রাউজিনেস, ইম্পেয়ার্ড কগনিশন, এগুলো হতে পারে। এই যে এরপর আসেন আমরা যে নসিয়া হইতে পারে, নসিয়া, ডিসপেপসিয়া, কনস্টিপেশন, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ডিসপেপসিয়া, কনস্টিপেশন। এই জিনিসটা ওই একই কারণে আমাদের ইন্টেস্টাইনে কি থাকে, মায়োন্টারিক প্লেক্সাস থাকে, তাই না? মায়োন্টারিক প্লেক্সাস হচ্ছে পেরিস্টালসিস করে, পেরিস্টালসিস ওয়েভ তৈরি করে, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের ফুড ব্লাস্ট সামনের দিকে যায়, তাই না? এখন এই মায়োন্টারিক প্লেক্সাসের যদি নিউরোমাসকুলার যে এক্সাইটেবিলিটি, এটা যদি কমে যায় তাহলে তো আমাদের খাবার আছে সামনের দিকে যাচ্ছে না, তাই না? সামনের দিকে যাবে না, তখন কি করে, পিছনের দিকে বের হয়ে আসার চেষ্টা করে। এই জন্য আমরা খাবার যদি মানে খাবার সামনের দিকে না যায়, যদি ঠিকমতো বাথরুম না হয়, তখন আপনার কি অ্যানোরেক্সিয়া হবে, আর নতুন খাবার খাইতে ইচ্ছে করবে না, নসিয়া হবে, বমি বমি আসতে পারে, ঠিক আছে? এবং এই একই কারণে, যেহেতু সামনের দিকে ঠিকমতো ট্রান্সমিট হচ্ছে না, কনস্টিপেশন হবে। তাছাড়া এই ডিসপেপসিয়া এবং পেপটিক আলসারেশনের আরেকটা মেকানিজম আছে। এই মেকানিজম হচ্ছে যে গ্যাস্ট্রিন। আপনারা জানেন যে গ্যাস্ট্রিন হচ্ছে আমাদের অ্যাসিড সিক্রেশন বাড়ায়, স্টোমাকে অ্যাসিড সিক্রেশন বাড়ায়। তো গ্যাস্ট্রিন যদি হচ্ছে আপনার এই হাইপার ক্যালসিমিয়া হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়ায়, তো গ্যাস্ট্রিন যাই হচ্ছে স্টোমাকে অ্যাসিড সিক্রেশন বাড়ায়, এই কারণে পেপটিক আলসারেশন এবং ডিসপেপসিয়া হয়, ঠিক আছে? এবং এই জায়গায় দেখেন, পরে লেখা আছে যে ক্লাসিক সিমটমস অফ প্রাইমারি হাইপার প্যারাথিরয়েডিজম আর ডেসক্রাইবড বাই বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস। ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু একটা এসবিএ সিনারিও দিতে পারে। তো বোনস মানে হচ্ছে, যেহেতু এই যে আপনার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, হাইপার প্যারাথিরয়েডিজম কি করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি করে, বেশি করে না, তো বোনস থেকে তো ক্যালসিয়াম তুলে নিয়ে আসতেছে। তো বোনস পেইন হইতে পারে, তারপর বোন তো আপনার দুর্বল হয়ে যাবে, তাই না? তারপর হচ্ছে স্টোন, যেহেতু হাইপার ক্যালসিউরিয়া হচ্ছে, মানে বেশি বেশি ক্যালসিয়াম প্রস্রাবের থেকে যাচ্ছে, ও স্টোন ফর্মেশন করতেছে। অ্যাবডোমিনাল গ্রোনস, হাইপার ক্যালসিমিয়া এক তো রেনাল কলিক করে, দ্বিতীয়ত হচ্ছে ও কিন্তু প্যানক্রিয়েটাইটিস করতে পারে, ঠিক আছে? তারপর পলিউরিয়া, থার্স্ট, ফ্যাটিক, এগুলো আমরা আগেই ব্যাখ্যা করে ফেলছি, আর নতুন করে বলার কিছু নাই। এখন আমরা ইনভেস্টিগেশনে চলে আসি। এই জায়গাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া, মানে গুরুত্বপূর্ণ একটা এসবিএস, যে মোস্ট ডিসক্রিমিনেটরি ইনভেস্টিগেশন, এই যে মোস্ট যে জায়গাতে দেখবেন ওইগুলোই হচ্ছে আপনার এসবিএ, ঠিক আছে? মোস্ট ডিসক্রিমিনেটরি ইনভেস্টিগেশন ইজ মেজারমেন্ট অফ প্যারাথরমোন, মানে সব থেকে হাইপারক্যালসিমিয়া আপনার মোস্ট ডিসক্রিমিনেটরি ইনভেস্টিগেশন কি, প্যারাথরমোন মেজার করা। যদি প্যারাথরমোন লেভেল বেশি থাকে, হ্যাঁ, ডিটেক্টেড আর এলিভেটেড থাকে, এবং হাইপার ক্যালসিমিয়া থাকে, তাহলে প্রাইমারি হাইপার প্যারাথিরয়েডিজম, মানে প্যারাথিরয়েড বেশি, ক্যালসিয়ামও বেশি, সুতরাং আপনার প্যারাথর্মোরয়েড গ্ল্যান্ডের সমস্যা, ঠিক আছে? কিন্তু যদি আপনার আহ, কিন্তু প্যারাথিরয়েড লেভেল যেহেতু বেশি, তাইলে প্লাজমা ফসফেট কি থাকা উচিত ছিল? ও তো ফসফেট এক্সক্রিশন করে দেয়। ফসফেট কম থাকা উচিত ছিল না? ছিল। এখন দেখেন ফসফেট আবার বেশি। এখন আপনি একটা এমন সিনারিও পাইলেন যে জায়গাতে হচ্ছে ক্যালসিয়াম, মানে প্যারাথরমোন বেশি, ক্যালসিয়ামও বেশি, ফসফেটও বেশি, এএলপিও বেশি,
আবার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তখন কি, তখন হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ঠিক আছে, মানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, মানে অনেকদিন হাইপোক্যালসিমিয়া থাকার কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি প্যারাথরমোন সিক্রেট করতে করতে ও অটোনোমাস হয়ে গেছে, আর কিডনিতে সমস্যা, ফসফেটও বের হইতে পারতেছে না। এই জন্য হচ্ছে এই জায়গাতে ক্লু যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে ফসফেট লেভেল কি থাকবে, লো থাকবে, কারণ প্যারাথরমোন বেশি বেশি, মানে যেহেতু কিডনি ভালো আছে, কিডনি থেকেও ফসফেট বাই করে দিচ্ছে। কিন্তু টারশিয়ারিতে কি থাকবে, ফসফেট লেভেলটা বেশি থাকবে, কারণ কিডনিতেই সমস্যা, ও তো ওই ফসফেট আর বের করতে পারতেছে না। ঠিক আছে, তাছাড়া হাইপারক্যালসিমিয়া হচ্ছে নেফ্রোক্যালসিনোসিস করতে পারে, রেনাল টিউবুলার ইমপ্রুভমেন্ট করতে পারে, এগুলো তো আমরা বলছি যে ও, ইয়া করতে পছন্দ করে। তারপর ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, ঠিক আছে, এটা হচ্ছে সিমিলার বায়োকেমিক্যাল পিকচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে যে প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকবে, কিন্তু এই জায়গাতে ইউরিনারি ক্যালসিয়াম কম থাকবে। এই জায়গাতে নামটা দেখেন, এটা নিয়ে আমরা সামনে আরো আমাদের একটু পড়াশোনা আছে, তো আমি বেশি আর সময় নষ্ট করবো না। এবং এই ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া হচ্ছে কনফার্ম করার সিস্টেম হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারদের স্ক্রিনিং করবেন, দেখবেন যে ওদেরও এই সমস্যা আছে, যে অল্প একটু ক্যালসিয়াম লেভেল বেশি থাকে। এবং হচ্ছে যদি মিউটেশন পাই যান তাহলে তো আরো ভালো, যদি মিউটেশন টেস্ট করার সুযোগ থাকে। আর যদি ধরেন প্যারাথইরয়েড লেভেল পাইলেন লো কিন্তু ক্যালসিয়াম বেশি, ঠিক আছে, তখন কি, তখন আপনার ফার্স্ট ডিডি আসবে ম্যালিগনেসি। ঠিক আছে, এটা বনি মেটাস্টেসিস হইতে পারে, নাও হইতে পারে, তো আমি তো ম্যালিগনেসির জন্য বলেই দিছি যে আসলে কি কি কারণে হবে। তারপরের পেজে আমরা চলে আসি, 677 নাম্বার পেজ। তো আমরা হচ্ছে মানে যেহেতু একটা হাইপার ক্যালসিমিয়া পাইলাম কিন্তু প্যারাথইরয়েড লেভেল লো, তখন আমরা ম্যালিগনেন্সি স্ক্রিনিং করব। যেমন একটা চেস্ট এক্স রে করতে পারি, মায়োলোমা স্ক্রিন, সিটি স্ক্যান করতে পারি, এটা জাস্ট এগুলো আপনার একটু জাস্ট একবার দুবার রিডিং পড়লেন। তারপর আসেন, আমরা হাইপার ক্যালসিমিয়া শেষ করে ফেলছি, এখন আমরা হাইপোক্যালসিমিয়ায় আসি। এটিওলজি, মোস্ট কমন কজ কি হাইপোক্যালসিমিয়া, লো সেরাম অ্যালবুমিন। আমরা তো জানি যে 50% হচ্ছে যে মানে ব্লাডে যে ক্যালসিয়াম থাকে তা বাউন্ড অবস্থায় থাকে, এবং ম্যাক্সিমাম বাউন্ড অবস্থায় কার সাথে থাকে, অ্যালবুমিনের সাথে। তো যদি অ্যালবুমিন লেভেল কমে যায়, মানে 4 গ্রাম পার ডেসিলিটার অথবা 40 গ্রাম পার লিটারের থেকে কমে যায়, তখন কি হবে, অটোমেটিক্যালি টোটাল ক্যালসিয়াম কম দেখাবে, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়াম কিন্তু নর্মালি থাকে। আমরা হাইপোক্যালসিমিয়ার সাইন সিমটম এই ক্ষেত্রে পাবো না, টোটাল ক্যালসিয়াম কম থাকবে, তখন আমাদের কি ক্যালসিয়াম লেভেল অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এছাড়া হাইপোক্যালসিমিয়ার আর একটা কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম ডিপ্রেশন। কারণ আহ ধরেন আমাদের একটা পেশেন্ট আছে ম্যাল অবজর্পশন, অথবা একটা পেশেন্ট যে হচ্ছে অনেকদিন ডায়োরিটিক নিচ্ছে, প্রোটন পাম্প ইনহিবিটর নিচ্ছে। দেখেন আমাদের কিন্তু অনেক পেশেন্ট আপনারা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাবেন যারা পিপিআই নেয়। হ্যাঁ, ঠিক আছে, লং টার্ম 1 বছর, 1.5 বছর, 3-4 বছর হচ্ছে পিপিআই খায়, দেখবেন যে এগুলো হাইপোক্যালসিমিয়া নিয়ে আসে, বোন ফ্র্যাকচার ট্রেকচার হয়ে যায়। ঠিক আছে, তো অথবা ধরেন বেশি বেশি অ্যালকোহল খায়, এই সিনারিও তো আসলে বাংলাদেশে অ্যালকোহল এক্সেস তো আর পাওয়া সম্ভব না, তবে পিপিআই পাবেন। তো ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হাইপোক্যালসিমিয়া করে কারণ প্যারাথইরয়েড গ্ল্যান্ডের যে প্যারাথরমোন সিক্রেট করার ক্ষমতা এটা হচ্ছে কমাই দেয়। ঠিক আছে, ও- আর প্যারাথরমোন যে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে না, আমাদের বোন, কিডনি, এইসব কাজ করতেও ম্যাগনেসিয়াম লাগে, এই জায়গাতেও ইম্পেয়ারমেন্ট হয় যদি ম্যাগনেসিয়াম লেভেল কম থাকে তাইলে। এখন আমরা আসেন হাইপোক্যালসিমিয়ার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। হাইপোক্যালসিমিয়া কি হয় এটা আমরা সবাই জানি, যে টিটানি হয়, তাই না? টিটানি হইতে পারে, কর্পোপেডাল স্পেস, বাচ্চাদের মেনলি হয়, মানে এই তিনটা সিমটম মেনলি আপনি বাচ্চাদের ফুল ব্লোন পাবেন, কর্পোপেডাল স্পেজম, স্ট্রাইডর। স্ট্রাইডর হওয়ার কারণ কি, আপনার ল্যারেঞ্জিয়াল মাসেল আছে না, এই ল্যারেঞ্জিয়াল মাসেল গুলোর স্পেজম হয়, এই জন্য স্ট্রাইডর পাবেন। কনভালশন, বড়দের এই ফিচার গুলো পাওয়া যাইতেও পারে, তবে সাধারণত ওইরকম পাওয়া যায় না। বড়রা কি নিয়ে প্রেজেন্ট করে, আহ এটা হচ্ছে টিংলিং অফ হ্যান্ডস এন্ড ফিট এন্ড অ্যারাউন্ড দ্য মাউথ। ঠিক আছে, টিংলিং, নামনেস নিয়ে আসে। স্ট্রেডর ফিটস এটা একটু রেয়ার, কর্পোবেটাল স্পেজম পাওয়া পাওয়া যাইতেও পারে। আর একটা জিনিস হচ্ছে, এখন এটা ডিটেক্ট করে আমরা জানি দুইটা সাইন আছে, একটা হচ্ছে ট্রসিয়াস সাইন আর একটা হচ্ছে ভস্টেক সাইন। ট্রসিয়াস সাইন হচ্ছে আপনার যে ব্লাড প্রেশার মাপার মেশিন দিয়ে সিস্টোলিক ব্লাড প্রেশারের থেকে বেশি আমরা প্রেশার উঠাবো, ধরেন একজনের সিস্টোলিক ব্লাড প্রেশার পাইছি 120, আমরা 130-এ উঠাইয়া 3 মিনিট অপেক্ষা করব, তাইলে হচ্ছে আমাদের কর্পোপেডাল স্পেজম পাবে, স্পেজম আসবে। আর একটা হচ্ছে ভস্টেক সাইন, এটা একটু লেস স্পেসিফিক, এটা হচ্ছে যে আমাদের প্যারাথইরয়েড গ্ল্যান্ড থেকে যে
ফেসিয়াল নার্ভের রুট গুলো বের হয়, এই রুটের উপরে যদি আমরা ট্যাপ করি তাহলে হচ্ছে টুইচিং হবে, ফেসিয়াল টুইচিং হবে। মানে যে সাইন গুলোর নামই মনে রাখেন। এছাড়া হাইপোক্যালসিয়ামে কিছু কিছু অন্য আরো কিছু জিনিস করতে পারে, যেমন প্যাপিলিওডেমা করতে পারে, ইসিজির যে কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন করতে পারে, যার কারণে ভেন্টিকুলার অ্যারিথমিয়া হতে পারে। ঠিক আছে। আর প্রলংড হাইপোক্যালসিমিয়া মানে ধরেন এই সিকেডি একটা ফিচারই ধরেন যে প্রলংড হাইপোক্যালসিমিয়া আছে এবং হাইপার ফসফেটিমিয়া আছে। তখন হাইপার ফসফেটিমিয়া থাকার কারণে ক্যালসিয়াম ফসফেটের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে। এরা হচ্ছে যে বেজাল গ্যাংলিয়া জমা হয়, বেজাল গ্যাংলিয়া জমা হলে কি হবে, বেজাল গ্যাংলিয়ার ইম্পেয়ারমেন্ট হলে কি হয় আমরা জানি, আমরা পার্কিনসন লাইক ফিচার পাবো। ঠিক আছে। গ্র্যান্ড মাল এপিলেপসি পাইতে পারি, সাইকোসিস ক্যাটারেক্ট পাইতে পারি। ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার যে হাইপোক্যালসিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ হাইপোফসফেটিমিয়া, এটা তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে পাবো, কারণ ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম ফসফেট দুইটাই অ্যাবজর্পশন করে। তো ভিটামিন ডি কম থাকলে তো হাইপোক্যালসিমিয়া হাইপোফসফেটিমিয়াই পাবো। এছাড়া রিকেটস ইন চিলড্রেন, অস্টিওপোরোসিস ইন অ্যাডাল্টস, এটা জাস্ট নর্মাল। আপনাদের সাধারণত ম্যানেজমেন্ট জিনিসটা আসে না, কিন্তু এই যে লাল লাল বক্স গুলো আছে, এই লাল বক্সের ম্যানেজমেন্ট আসতেও পারে, এগুলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, তবে হচ্ছে নর্মাল ম্যানেজমেন্ট আপনাদের অত বেশি আসে না। এটা দিয়ে আপনারা দুইটা লাইন মনে রাখবেন যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি দিবেন হাইপোক্যালসিমিয়ায়, 10 to 20 ml অফ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি ওভার 10 to 20 মিনিটস, 10 to 20 ml অফ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি ওভার 10 to 20 মিনিটস। ঠিক আছে। সাথে যদি মনে করেন যে পেশেন্ট ইয়াতে আছে, ধরেন অনেক দিন পর্যন্ত মাল অ্যাবজর্পশন আছে, পেশেন্ট হচ্ছে খাইতে যেতে পারতেছে না, তখন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি যদি সাসপেক্ট করেন, তখন হচ্ছে 50 মিলিমোল অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড আইভি ওভার 24 আওয়ার্স। তারপর আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট বক্স, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হাইপোক্যালসিমিয়া। তো প্রথমেই আছে হাইপো অ্যালবুমিনিমিয়া। এই মেকানিজম তো আমরা ব্যাখ্যা ব্যাখ্যা করেই ফেলছি। তো টোটাল সেরাম ক্যালসিয়াম কম থাকবে, আয়োনাইজড ক্যালসিয়াম এর উপর এর কোনো প্রভাব নাই, নর্মাল থাকবে, সেরাম ফসফেট নর্মাল থাকবে, প্যারাথর্মোন নর্মাল থাকবে। ঠিক আছে। এবং এতে আপনারা ক্লিনিক্যাল সাইন সিমটম পাবেন না। তারপর হচ্ছে অ্যালকালোসিস। অ্যালকালোসিসে কি হয়, ধরেন আমরা কিন্তু অ্যালকালোসিস আমরা ম্যাক্সিমাম কোন ক্ষেত্রে পাই, সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে আমরা অ্যালকালোসিস পাই, যেহেতু কার্বন ডাই অক্সাইড মানে যেহেতু বেশি বেশি জোরে জোরে শ্বাস নিতে থাকে, কার্বন ডাই অক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হয়ে গেলে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস হতে। তো এরকম যদি অ্যালকালোসিস যে কোনো কারণে হয়, অ্যালকালোসিস হচ্ছে অ্যালবুমিন যে এমনিতেই তো নেগেটিভলি চার্জ, তো আরো বেশি নেগেটিভলি চার্জ হয়ে যায় অ্যালবুমিন। তো তখন ক্যালসিয়াম আরো বেশি বেশি করে অ্যালবুমিনের সাথে বাইন্ড করা শুরু করে, মানে আয়োনাইজড ক্যালসিয়াম বেশি করে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, তাইলে কি হবে, টোটাল ক্যালসিয়াম নর্মাল থাকবে, কিন্তু যেহেতু বেশি বেশি ক্যালসিয়াম অ্যালবুমিনের সাথে বাইন্ড করছে, তো আয়োনাইজড ক্যালসিয়াম কমে যাবে। ঠিক আছে। আয়োনাইজড ক্যালসিয়াম কমবে, কিন্তু যেহেতু প্যারাথর্মোনের কোনো সমস্যা নেই, ফসফেট লেভেলে তেমন কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটা যদি প্রলং পিরিয়ড থাকে তখন ফিডব্যাক হিসেবে প্যারাথর্মোন লেভেল বাড়তে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ও কি করে, ও তো আপনার ক্যালসিয়াম ফসফেট দুইটাই হচ্ছে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন করে। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সবগুলোই কমে যাবে। ঠিক আছে। শুধুমাত্র প্যারাথরমোন, যেহেতু ক্যালসিয়াম লেভেল কম, এই জন্য ফিডব্যাক হিসেবে প্যারাথরমোন লেভেল বাড়বে। ক্রনিক রেনাল ফেইলার। ক্রনিক রেনাল ফেইলারে কি হয়, ক্যালসিয়াম তো ধরে রাখতে পারতেছে না, এই জন্য ক্যালসিয়াম লেভেল কমবে, আবার ফসফেট বের করতে পারতেছে না, এই জন্য ফসফেট লেভেল বাড়বে। আর প্যারাথরমোন যেহেতু ক্যালসিয়াম লেভেল কম, এই জন্য প্যারাথরমোন লেভেল বাড়বে। এটা দেখেন সামনে লেখাই আছে, ডিউটি ইম্পেয়ার্ড ভিটামিন ডি হাইড্রোক্সিলেশন, মানে ভিটামিন ডি অ্যাক্টিভ হতে পারতেছে না, আর হচ্ছে যে সেরাম ক্রিটিন মানে হচ্ছে যে রেনাল টিউবুল গুলো তো ঠিক মতো কাজ করতেছে না, এই আর কি। তারপর হচ্ছে হাইপো প্যারাথাইরয়েডিজম। হাইপো প্যারাথাইরয়েডিজম মানে হচ্ছে যে প্যারাথয়েড নাই, প্যারাথয়েড গ্ল্যান্ড ঠিক মতো কাজ করতেছে না, প্যারাথরমোন কম, তো ক্যালসিয়াম ধরে রাখতে পারতেছে না, তো ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে। ওদিকে ফসফেট এক্সক্রিশনে তো সাহায্য করে, ফসফেট এক্সক্রিশন হচ্ছে না, ফসফেট লেভেল বেড়ে যাচ্ছে। এই প্যারাথরমোন লেভেল তো কমই, এটাই তো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আমরা সামনে পড়বো, পড়লে হচ্ছে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ফ্যাট স্যাপোনিফিকেশন হয়, আমাদের যে হচ্ছে ওমেন্টাল ফ্যাট, এই ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইড যেটা থাকে, এই ট্রাইগ্লিসারাইড ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এক ধরনের সোপ তৈরি করে, সাবান তৈরি করে। ঠিক আছে। তো কি হবে, টোটাল ক্যালসিয়ামও কমবে, আয়োনাইজড ক্যালসিয়ামও, যেহেতু ক্যালসিয়াম ওর দিকে যে অনেক বেশি বাইন্ড করতেছে, টোটাল ক্যালসিয়ামও কমবে, আয়োনাইজড ক্যালসিয়ামও কমবে, ফসফেট লেভেল নর্মাল থাকতে পারে অথবা কমতে পারে, আর যেহেতু ক্যালসিয়াম কম, প্যারাথর্মোন বাড়বে।
যেগুলোতে আপনার নর্মাল থাকতে পারে অথবা কমতে পারে আপনারা নর্মালি ধরে নেবেন, ঠিক আছে? মানে তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? তো তারপর হাইপোম্যাগনেসিয়ামের ব্যাখ্যা তো আমরা একটু আগেই পড়ছি, যে কেন হচ্ছে সমস্যা হয়। তারপরের পেজে আসেন, আমাদের 678 নাম্বার পেজ, বক্স নাম্বার 20.35, হাইপার প্যারাথয়রিডিজম। এই বক্স থেকে আপনাদের একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সব থেকে প্রাইমারি হাইপার প্যারাথয়রিডিজমের মোস্ট কমন কজ কি? সিঙ্গেল অ্যাডোমোনামা, 90%। এটা আপনাদের এসবিএ তে আসতে পারে। তো হাইপার প্যারাথয়রিডিজম এর আমি যতটুকু দেখাইছি অতটুকুই দেখেন। হাইপার প্যারাথয়রিডিজমের পেশেন্টের 90% পেশেন্ট আর ওভার 50 ইয়ার্স অফ এজ, এটুকুই মনে রাখবেন। তারপর অস্টিয়াইটিস ফাইব্রোসা হয়। অস্টিয়াইটিস ফাইব্রোসা হচ্ছে ধরেন হাইপার, আমরা তো হাইপার প্যারাথয়রিডিজম পড়তেছি, তা হাইপার প্যারাথয়রিডিজম থাকলে কি হয়? ও তো অস্টিওক্লাস্টে অ্যাক্টিভেট করে, বোন রিজর্পশন করতে থাকে। অস্টিওক্লাস্ট হচ্ছে বোন ভাঙা ভাঙা ক্যালসিয়াম ব্লাডে ছেড়ে দেয়। তাহলে ওই যে বোনে ফাঁকা, মানে বোনগুলো ফাঁক ফাঁক হয়ে যায় না, ওই জায়গাতে আমাদের যে ফাইব্রোব্লাস্ট আছে ও জায়গায় ফাইব্রাস টিস্যু জমা করতে থাকে। কারণ একটা এইট খুলে নিলে ওই জায়গাতে কিছু ফাইব্রাস টিস্যু জমা করে দিল, ফোম বলে দিল। এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? এই যে বোন থেকে যেহেতু ক্যালসিয়াম নিয়ে আসে, যে বনি টেন্ডারনেস হবে, ঠিক আছে? আমরা বনি পেইন পাইতে পারি, টেন্ডারনেস পাইতে পারি। বোন দুর্বল হয়ে গেছে, ফোম যদি দেয়ালের মধ্যে ভরে দেন, দেয়াল কি আস্থা থাকবে? ও তো ফ্র্যাকচার হয়ে যাবে, তাই না? ডিফর্মিটি হইতে পারে। তারপর কন্ড্রো ক্যালসিনোসিস হইতে পারে, যেহেতু ক্যালসিয়াম ব্লাডে বেশি। তো টাইনেটুইনা ক্যালসিয়াম সব ব্লাডে নিয়ে আসছে। তো এই ক্যালসিয়াম গুলো বিভিন্ন জায়গায় যে জমা হবে, আমাদের কার্টিলেজ গুলায় জমা হতে পারে। তাই যে আমাদের নির যে মিনিসকাস থাকে না, এই মিনিসকাসে যদি জমা হয়, তাই এটা কন্ড্রো ক্যালসিনোসিস, অর্থাৎ হ্যাঁ, আমাদের কার্টিলেজে ক্যালসিয়াম জমা হওয়া, ঠিক আছে? অথবা ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল তৈরি করতে পারে। এই ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল কি করে? আমাদের সিউডো আউট করে। হুম। তাছাড়া আমরা একটা রেনাল ইমেজিং করে দেখতে পারি স্টোনের জন্য। এই ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন কিভাবে করতে, মানে কনফার্ম কিভাবে হবে? দ্য ডায়াগনোসিস ক্যান বি কনফার্মড বাই ফাইন্ডিং এ রেজড প্যারাথর্মোন লেভেল ইন প্রেজেন্স অফ হাইপারক্যালসেমিয়া প্রোভাইডেড দ্যাট এফএসএইচ ইজ এক্সক্লুডেড। আসলে আমরা একটু আগেই হাইপারক্যালসেমিয়া পড়ছি, ওই জায়গায় কিন্তু ইনভেস্টিগেশন টেশন পড়ে আসছি। এই জায়গায় তো ওই একই কথাবার্তা আর কি ঘুরে ফিরেই লিখছে। আহ আমরা হচ্ছে, যেহেতু সিঙ্গেল অ্যাডেনোমা হচ্ছে সবচেয়ে কমন কজ, তো আমরা কিভাবে কিভাবে ওটা ডায়াগনোসিস করতে পারি? একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন। একজন এক্সপার্ট, ভেরি এক্সপার্ট লোক লাগবে আর কি এই আল্ট্রাসাউন্ড করতে, সবাই ডায়াগনোসিস করতে পারবে না। অথবা 99 টেকনিশিয়াম সিস্টামিবি সিন্টিগ্রাফি, 99 এসপেক্ট সিটি, অথবা 18 ফ্লুড্রোকোলিন পেট, মানে এসপেক্ট সিটি, পেট সিটি, আপনারা জাস্ট নামগুলো মনে রাখবেন। এই জায়গাতে কিছু ইয়া দেওয়া আছে 99 সিস্টামিবি স্ক্যানের, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই যে মানে যে কালো কালো এগুলো অ্যাডেনোমা। আপনারা জাস্ট হচ্ছে কি কি ইনভেস্টিগেশন করবেন এটার নাম মনে রাখলেই হবে। যাই হোক, আমরা হচ্ছে এ পাশে চলে আসি। ম্যানেজমেন্ট আপনাদের এত কিছুর দরকার নেই, শুধু প্রথম লাইনটা মনে রাখেন। প্রথম লাইনে হচ্ছে যে ট্রিটমেন্ট অফ চয়েস অফ প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ইজ সার্জারি। আর কিছু ম্যানেজমেন্ট আপনাদের দরকার নেই, ম্যানেজমেন্ট আপনাদের খুব একটা আসে না। এখন হচ্ছে এই যে এই জিনিস আমরা বলছি যে পরবর্তীতে আলোচনা করব, এখনই চলে আসছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসেমিয়া, একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। এইগুলো একটু রেয়ার ডিজিজ আপনাদের জন্য। জাস্ট রিডিং করবেন, কিছু কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে এত সিরিয়াসলি ইয়া করার কিছু নাই। এটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। তো ইনএক্টিভেটিং মিউটেশন অফ ওয়ান, মানে এই যে ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর থাকে আমাদের ওই চিপসেলের ছবিটাই মনে রাখবেন, যে প্রথম দেখাইছি না যে একটা ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর, ওই রিসিপ্টরেই গন্ডগোল, ঠিক আছে? তো রিডিউসেস দ্য এবিলিটি অফ প্যারাথয়রয়েড গ্ল্যান্ড টু সেন্স আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, মানে হচ্ছে ও ক্যালসিয়াম কত আছে ঠিকঠাক মতো সেন্স করতে পারতেছে না। তো হায়ার দেন নর্মাল ক্যালসিয়াম লেভেল, অর্থাৎ নর্মাল ক্যালসিয়াম লেভেল থেকে বেশি লেভেল লাগে, আর রিকোয়ার্ড টু সাপ্রেস প্যারাথরমন সিক্রেশন। প্যারাথরমন সিক্রেশন নর্মাল হয়ে গেলে তো প্যারাথরমন সিক্রেশন কমাই দেওয়ার কথা, কিন্তু ওইতে ওর মাধ্যমেও কমাইতে পারতেছে না। ওর বেশি বেশি যখন ক্যালসিয়াম লেভেল আরো বেশি বাড়বে তখনই ও প্যারাথরমন সিক্রেশন সাপ্রেস করতে পারে, ঠিক আছে? এবং এই যে এই ক্যালসিয়াম সেন্সিং রিসিপ্টর হচ্ছে রেনাল টিবিউলেও থাকে, ওরও এই একই সমস্যা দেখা দেয়, ঠিক আছে? ওরও হায়ার দেন নর্মাল ক্যালসিয়াম লেভেল থাকে টু সাপ্রেস। তো এই জায়গাতে কিন্তু এতে পেশেন্টের কোনো সমস্যা হয় না। এই ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসিমিয়াতে পেশেন্টের কোনোই সমস্যা হবে না, ঠিক আছে? এটা নর্মাল।
এবং এর মেইন রিস্ক কি জানেন? এর মেইন রিস্ক হচ্ছে আননেসেসারি প্যারাথাইরয়েডেক্টমি। যদি মিসডায়াগনোস হয়, অর্থাৎ ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়াতে আপনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই, জাস্ট রিঅ্যাসুরেন্স করলেই চলবে। এবং এটা কনফার্ম করার জন্য আপনি কি করবেন? ফ্যামিলি মেম্বারদের টেস্ট করবেন, এটা আমরা আগেও আলোচনা করছি। অথবা যদি পারেন আপনার জেনেটিক টেস্টিং, এটা আসলে একটু যাতে এক্সপেন্সিভ, বাংলাদেশে অত বেশি করা হয় না। হাইপোপ্যারাথইরয়েডিজম, আসেন হাইপোপ্যারাথইরয়েডিজম। এই জায়গাতে একটা মোস্ট কমন কজ আছে, আপনাদের এসবি এর জন্য একটা ভিভিএই জিনিস। মোস্ট কমন কজ অফ হাইপোপ্যারাথইরয়েডিজম কি? আপনারা একটা ফিচার দিয়ে দিবে, একটা হাইপোথাইরয়েডিজম সিনিয়র ইয়ে দিয়ে দিবে, তারপর দেখবে যে মোস্ট কমন কজ কি বল। ঠিক আছে? থাইরয়েড সার্জারি। ঠিক আছে, মোস্ট কমন কজ হচ্ছে থাইরয়েড সার্জারি। এছাড়া হচ্ছে রেয়ারলি আরো কিছু কজে হইতে পারে, যেমন হচ্ছে আপনার যদি ধরেন উইলসনস ডিজিজে কি হয়, আমাদের দেহে কপার বেশি থাকে, ওই কপার গুলো যদি প্যারাথইরয়েড গ্ল্যান্ডে জমা হয়, অথবা হিমোক্রোমেটোসিসে আয়রন বেশি থাকে, আয়রন যদি জমা হয়, তাইলে হাইপোপ্যারাথইরয়েডিজম হতে পারে। পরের পেজে আসে, আমাদের 679, আমরা প্রায় শেষের দিকে চলে আসি। সিউডো হাইপোপ্যারাথইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথইরয়েডিজম মানে কি? মিথ্যা মিথ্যা হাইপোপ্যারাথইরয়েডিজম, তাই না? অর্থাৎ পেশেন্ট ফাংশনালি হাইপোপ্যারাথয়েড থাকবে, অর্থাৎ এমনিতে হাইপোপ্যারাথয়েড, বাট প্যারাথয়েড ডেফিসিয়েন্সি নাই ইন, কিন্তু মানে প্যারাথয়েড লেভেল ঠিকই আছে, কিন্তু তারপর পেশেন্ট হাইপোপ্যারাথয়েড কেন? কারণ টিস্যু রেজিস্ট্যান্স টু এফেক্ট অফ প্যারাথয়েড। তো প্যারাথয়েড লেভেল বাড়তে থাকে, কিন্তু প্যারাথয়েড কাজ করতে পারে না, কারণ টিস্যুগুলি প্যারাথয়েডের জন্য প্রতি রেজিস্ট্যান্ট। এটা কি জন্য হয়? জিএনএস 1 নামে একটা জিন মিউটেশন, যেটা জিএস আলফা নামে একটা প্রোটিন কোড করে, এই জিনের মিউটেশনের কারণে হয়। ঠিক আছে? দ্য মোস্ট কমন হচ্ছে সিউডো হাইপোপ্যারাথয়েডিজম টাইপ এ। এটা কি হয় আপনার, যেহেতু প্যারাথয়েড কাজ করতে পারতেছে না, ক্যালসিয়াম তো সব ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, তো হাইপোক্যালসিমিয়া হবে, আবার ফসফেট বের করতে পারতেছে না, সুতরাং হাইপার ফসফেটিমিয়া হবে। ঠিক আছে? ইন অ্যাসোসিয়েশন উইথ কিছু ফিজিক্যাল ফিচার থাকে, পেশেন্টের হচ্ছে শর্ট স্ট্রেচার থাকে, অর্থাৎ এটা খাটো মহিলা, একটু মোটা, মানে ওবেস থাকবে, মুখটা সুন্দর মতো গোল গাল থাকবে, আর শর্ট ফোর্থ মেটাকার্পাল এবং মেটাটার্সাল থাকবে। ঠিক আছে? এই যে ফিচার গুলো, এই ফিচার গুলারে একসাথে বলে অ্যালব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি। ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট লাইন এই জায়গাতে দেখেন, ইন্টারেস্টিং লাইন, যে টাইপ 1 এ সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম occurs only when the GNS1 mutation is inherited on maternal chromosome। যে যখন শুধুমাত্র মায়ের ক্রোমোসোম থেকে এটা আসে, তখনই এই যে সব ফিচার গুলা পাবেন। কিন্তু যদি বাবার ক্রোমোসোম থেকে আসে, তাইলে কি হবে? তাইলে হচ্ছে আপনি ফিজিক্যাল ফিচার গুলা পাবেন, অর্থাৎ এটা মানে খাটো হবে, রাউন্ডেড ফেস হবে, শর্ট ফুট মেটাকার্পাল মেটাটার্সাল হবে, কিন্তু ওর বায়োকেমিক্যাল ফিচার পাবেন না, অর্থাৎ ওর হাইপোক্যালসিমিয়া থাকবে না, হাইপার ফসফেটিমিয়া থাকবে না, প্যারাসাইডের প্যারাথরমোন মার্কলি রেস থাকবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমাদের যে আছে, মানে আপনাদের যে যে কিডনিতে যে ইয়াগুলো আছে, রিসিপ্টর গুলো আছে, ওরা শুধুমাত্র ম্যাটার্নাল ক্রোমোসোমেই করে, এক্সপ্রেস করে। ঠিক আছে? এই কারণে আমরা বায়োকেমিক্যাল ফিচার যদি প্যাটার্নাল থেকে আসে, তাহলে বায়োকেমিক্যাল ফিচার পাবো না, কিন্তু ফিজিক্যাল ফিচার গুলো পাবো। এবং এটা হচ্ছে একটা ইনহেরিটেন্স অফ দিস ডিসঅর্ডার ইজ এক্সাম্পল অফ জেনেটিক ইমপ্রিন্টিং। এটা আপনাদের এসবিএ তে আসতে পারে, যে সিউডো, এবং যে বাবার থেকে যদি আসে হচ্ছে সিউডো সিউডো হাইপোপ্যারাথয়েডিজম, মানে মিথ্যা মিথ্যা হাইপোপ্যারাথয়েডিজম, ওর শুধু ফিজিক্যাল ফিচার আছে, বায়োকেমিক্যাল ফিচার নাই। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমাদের প্যারাথয়েডিজম, মানে প্যারাথয়েড গ্ল্যান্ড এবং ক্যালসিয়াম মেটাবলিজম ছিল। আসলে দুইটা ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য ডেভিডসনে একসাথে আলোচনা করা আছে ক্যালসিয়াম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ করতে পারেন। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর একটা ক্লাস আচ্ছা, ছিল, কনসেপ্ট বেস। আচ্ছা, স্যার যদি ওই আচ্ছা। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের প্যাথোফিজিওলজিটা একবার একটু বলতেন আরেকবার। সিউডো হাইপোপ্যারাথয়েডিজম, আচ্ছা, সিউডো হাইপোপ্যারাথয়েডিজম হচ্ছে আপনার এই জায়গাতে, মানে প্যারাথরমোন আছে, মানে প্যারাথয়রয়েড হরমোন আছে, ঠিক আছে, কিন্তু ওর টিস্যু রেজিস্ট্যান্ট, মানে টিস্যু প্যারাথয়রয়েডের ডাকে সাড়া দিচ্ছে না।
মানে প্যারাথাইরয়েড হরমোন কাজ করতে পারতেছে না, আমাদের যে রেনাল টিউবুলে যাইয়াও যে কাজ করবে, কিন্তু রেনাল টিউবুলে ও কাজ করতে পারতেছে না, রেনাল টিউবুলের যে রিসিপ্টর গুলো প্যারাথরমোনের এগেনস্টে রেজিস্ট্যান্ট। তাইলে আপনার কি হবে, প্যারাথরমোন লেভেলটা হচ্ছে সুতরাং ও যেহেতু কাজ করতে পারতেছে না, তো ক্যালসিয়াম তো আর রিঅ্যাবজর্পশন হচ্ছে না, ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। আবার ফসফেট এক্সক্রিউশনেও এক্সক্রিউশন করতে পারতেছে না, সুতরাং ফসফেট থেকে যাচ্ছে, তাহলে আপনার হাইপোক্যালসিমিয়া হবে, হাইপার ফসফেটিমিয়া হবে। ঠিক আছে। আর ওদিকে ক্যালসিয়াম লেভেল যেহেতু কম, প্যারাথয়রয়েড গ্ল্যান্ড কিন্তু ঠিকই ফিডব্যাক পাচ্ছে, ও হচ্ছে প্যারাথয়রয়েড গ্ল্যান্ড প্যারাথরমোন সিক্রেশন বাড়াইতে থাকবে, তো প্যারাথরমোন মার্কলি এলিভেটেড থাকবে, হাইপোক্যালসিমিয়া থাকবে, হাইপার থাকবে, মানে হাইপোক্যালসিমিয়া থাকবে, হাইপার ফসফেটিমিয়া থাকবে। এটা হচ্ছে জিএনএস 1 রিসিপ্টরের মিউটেশনের কারণে। এবং এটা যদি হচ্ছে, এটা শুধুমাত্র তখনই হবে, মানে এই যে বায়োকেমিক্যাল ফিচার যেগুলো, অর্থাৎ হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটিমিয়া, এগুলো আপনি তখনই পাবেন যদি আপনার এই জিএনএস 1 মিউটেশন ম্যাটার্নাল ক্রোমোসোমে হয়। কিন্তু যদি প্যাটার্নাল ক্রোমোসোমে হয়, তখন আমরা যে ফিজিক্যাল ফিচার গুলো পাবো, কিন্তু বায়োকেমিক্যাল ফিচার পাবো না, কারণ আমাদের যে রেনাল সেল ওই জায়গাতে শুধুমাত্র ম্যাটার্নাল ক্রোমোসোমটাই এক্সপ্রেস করে। ঠিক আছে। এটা এই জন্যই এটা হচ্ছে জেনেটিক ইমপ্রিন্টিং বলতেছে। আর এই যে বাবার হইলে যে সিউডো সিউডো অর্থাৎ ফিজিক্যাল ফিচার গুলো পাওয়া যায়, যে ওই যে রাউন্ডেড ফেস, ওবেস পেশেন্ট, শর্ট ফুট, মেটাকার্পাল মেটাটার্সাল পাওয়া যায়, কিন্তু মানে দেখতে টেকতে মনে হবে যে এই সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, কিন্তু ওর বায়োকেমিক্যাল ফিচার সব নর্মাল, ক্যালসিয়াম ট্যালসিয়াম সব নর্মাল, যেহেতু রেনাল সেলে হচ্ছে প্যাটার্নাল ক্রোমোসোম গুলো এক্সপ্রেস করতেছে না। এই জন্য এটা সিউডো সিউডো, মানে একে মিথ্যা তার উপর আরো মিথ্যা মিথ্যা হাইপোপ্যারাথাইরয়েডিজম। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আহ যার কোনো প্রশ্ন না থাকলে আমরা আপাতত শেষ করব। হ্যাপি লার্নিং। আর আবারও বলতেছি, আমি জাস্ট ব্যাখ্যা করতেছি, জাস্ট আপনাদের বিষয়গুলো লং টার্ম মনে থাকে। কিন্তু এই ব্যাখ্যা আপনাদের জানার দরকার নাই, ডেভিডসনে যা আছে এটাই আপনাদের জন্য মোর দ্যান এনাফ, যতটুকু মনে রাখতে, মানে যা মনে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবার ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, তাহলে শেষ করে দিলাম।